মানুষের মনের ঘৃণা একসময় মিলিয়ে যাবে, সেই স্বৈরশাসক মারা যাবে। আর মানুষের থেকে যে ক্ষমতা সে কেড়ে নিয়েছিল সেটা ফিরে যাবে সাধারণ মানুষের হাতে। ফলে যতদিন মানুষের মৃত্যু ঘটবে ততদিন স্বাধীনতার বিনাশ ঘটবে না। দ্য গ্রেট ডিক্টেটর সিনেমাটার কথা মনে আছে? চ্যাপলিন এভাবেই কথা বলে উঠেছিলেন সেদিন রূপলী পর্দায়। বিমান এবং রেডিও আমাদের সবাইকে খুব কাছাকাছি নিয়ে এসেছে। এই আবিষ্কারগুলো চিৎকার করে বলছে মানুষের ভালোবাসার কথা, তাদের ভ্রাতৃত্ববোধের কথা, তাদের একতার কথা। এমনকি এই মুহূর্তেও আমার কণ্ঠ গিয়ে পৌঁছাচ্ছে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের কাছে, লক্ষ লক্ষ হতাশাগ্রস্ত নারী, পুরুষ আর শিশুদের কাছে, যারা এমন এক ব্যবস্থার শিকার যেখানে মানুষ আরেক নির্দোষ মানুষকে নির্যাতন ও বন্দী করে। যারা আমার কথা শুনতে পাচ্ছ তাদের বলছি, নিরাশ হয়েও না। যে দুর্ভোগ আজ আমাদের পোহাতে হচ্ছে সেটা লোভের পরিণতি ছাড়া আর কিছুই নয়। যারা মানব জাতির উন্নতিতে ভয় পায় তাদের তিক্ত মনের কাজ ছাড়া আর কিছুই নয়। মানুষের মনের ঘৃণা একসময় মিলিয়ে যাবে, সেই স্বৈরশাসক মারা যাবে। আর মানুষের থেকে যে ক্ষমতা সে কেড়ে নিয়েছিল সেটা ফিরে যাবে সাধারণ মানুষের হাতে। ফলে যতদিন মানুষের মৃত্যু ঘটবে ততদিন স্বাধীনতার বিনাশ ঘটবে না। দ্য গ্রেট ডিক্টেটর সিনেমাটার কথা মনে আছে? চ্যাপলিন এভাবেই কথা বলে উঠেছিলেন সেদিন রূপলী পর্দায়। হলিউডের রূপালী পর্দার ইতিহাসে কত সহস্র নক্ষত্রের উদয়াস্ত হয়েছে তার হিসাব রাখা ভার। কিন্তু ঢিলে ঢালা তালি দেওয়া প্যান্ট, পায়ে বড় মাপের জুতা, হাতে একটি ছড়ি আর ঠোঁটের উপর ছোট এক চিলতে গোঁফ নিয়ে যে মানুষটি বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছিলেন তিনি কেবল একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন এক জীবন্ত দর্শন। স্যার চার্লস স্পেন্সার চ্যাপলিন, যাকে আমরা ভালোবেসে চার্লি চ্যাপলিন বলে রাখি, তার প্রয়াণের বহু দশক পরেও আজ তিনি ভীষণভাবে প্রাসঙ্গিক। এক শতাব্দী পেরিয়েও তার সেই জরাজীর্ণ ট্রাম্প বা ভবঘুরে চরিত্রটি আমাদের শেখায় জীবনের চরমতম ট্র্যাজেডির নামই হলো কমেডি। চ্যাপলিনের শৈশব ছিল চার্লস ডিকেন্সের উপন্যাসের চেয়েও বেশি রূঢ়, বিষাদময়। লন্ডনের ধুলোবালি মাখা রাস্তায় ক্ষুধার অন্ন খুঁজতে খুঁজতে যে শিশুটি বড় হয়েছিল, যার মা মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে আর যার বাবা মদ্যপানে নিমজ্জিত, সেই শিশুটি একদিন বিশ্বকে হাসানোর দায়িত্ব নিয়েছিলেন। চ্যাপলিন বলতেন, আয়না আমার সবচেয়ে ভালো বন্ধু, কারণ আমি যখন কাঁদি তখন সে হাসে না। এই দর্শনের মধ্যে নিহিত ছিল তার শিল্পের মূলমন্ত্র। শৈশবের সেই দারিদ্র, একাকিত্ব তাকে শিখিয়েছিল রাজপ্রাসাদের অট্টহাসির চেয়ে ফুটপাতে মানুষের চোখের পানির দাম অনেক বেশি। আর তাই তার দ্য কিড চলচ্চিত্রে আমরা যখন দেখি এক অনাথ শিশুর জন্য ভবঘুরে ট্রাম্পের সেই বুক ফাটানো হাহাকার, তখন আসলে আমরা চ্যাপলিনের নিজের শৈশবের ছায়াটিকেই দেখতে পাই। চ্যাপলিন ছিলেন নির্বাক চলচ্চিত্রের ঈশ্বর। যখন সবাক সিনেমার যুগ শুরু হলো, চ্যাপলিন তখনও জেদ ধরেছিলেন তার ভবঘুরে কথা বলবে না, কারণ তিনি জানতেন ভাষা মানুষকে বিভক্ত করে কিন্তু নীরবতা মানুষকে এক করে। তার অমর সৃষ্টি সিটি লাইটসের অন্তিম দৃশ্যের কথা ভাবুন, যেখানে অন্ধ ফুলওয়ালি দৃষ্টি ফিরে পাওয়ার পর তার রাজপুত্রকে চিনতে পারে একজন জরাজীর্ণ ভিখারি হিসেবে। সেই মুহূর্তে চ্যাপলিনের মুখে যে লজ্জিত অথচ আনন্দিত হাসির ঝিলিক খেলে যায়, তা কোনো সংলাপ দিয়ে কি বোঝানো সম্ভব ছিল? নিখুঁত হওয়ার এই প্রচেষ্টায় তিনি একটি দৃশ্যের জন্য ৩৪২ বার রিটেক নিয়েছিলেন। এটা কোনো জেদ ছিল না, এটা ছিল শিল্পের প্রতি তার নিঃশর্ত আত্মসমর্পণ, শিল্পের প্রতি তার কমিটমেন্ট। কিন্তু হাসির এই রাজপুত্রকে বিশ্ব রাজনীতি ও ব্যক্তিগত জীবনের বিতর্কের জন্য কম মূল্য দিতে হয়নি। চ্যাপলিন কেবল হাসাতেন না, তিনি মানুষকে ভাবতে বাধ্য করতেন। মডার্ন টাইমসে তিনি যখন যান্ত্রিক সভ্যতার জাতাকলে পিষ্ট শ্রমিকের অসহায়ত্ব দেখান, কিংবা দ্য গ্রেট ডিক্টেটরে যখন অ্যাডলফ হিটলারের মতো নিষ্ঠুর এক নায়ককে নিয়ে উপহাস করেন, তখন তিনি কেবল একজন কমেডিয়ান থাকেন না, তিনি হয়ে ওঠেন এক মানবিক প্রতিবাদী। হিটলারের সেই ভয়াল দিনে দাঁড়িয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে তার দেয়া ৬ মিনিটের সেই কালজয়ী বক্তব্যটি আজও মুক্তিকামী মানুষের অনুপ্রেরণা। অথচ এই সাহসের জন্যই তাকে কমিউনিস্ট তকমা দিয়ে নিজ দেশ ত্যাগে বাধ্য করা হয়েছিল। ১৯৫২ সালে যখন তিনি লন্ডনে যাচ্ছিলেন, মাঝপথে তার আমেরিকার ভিসা বাতিল করা হয়। এক অমর শিল্পীকে বরণ করতে হয়েছিল এক ধরনের নির্বাসন। সুইজারল্যান্ডের লেক জেনেভার তীরে ৩৫ একরের সেই নির্জন বাড়িতে তার জীবনের শেষ ২ দশক কেটেছিল।
ছেলে ইউজিন চ্যাপলিনের বয়ানে আমরা জানতে পারি পর্দার সেই চঞ্চল মানুষটি ব্যক্তিগত জীবনে ছিলেন শৃঙ্খলা পরায়ণ আর কিছুটা কঠোর বাবা। সেই কঠোরতার আড়ালে লুকিয়েছিল সন্তানদের জন্য এক শান্ত স্বাভাবিক জীবন নিশ্চিত করার আকুতি, যা তিনি নিজের শৈশবে পাননি। চ্যাপলিনের জীবনের শেষ বেলায় তার স্ত্রী উনা ওনিল ছিলেন তার শক্তির উৎস। 18 বছরের উনা আর 54 বছরের চ্যাপলিনের এই অসম বিয়ে নিয়ে সমাজ অনেক কথা বললেও উনাই ছিলেন তার জীবনের শেষ তরী। 1972 সাল ছিল চ্যাপলিনের জীবন এক মধুর প্রতিশোধের বছর। দীর্ঘ 20 বছর পর 83 বছর বয়সী চুল সাদা হয়ে যাওয়া বৃদ্ধ চ্যাপলিন যখন আমেরিকার মাটিতে পা রাখলেন বিশেষ অস্কার গ্রহণের জন্য, তখন গোটা হলরুম 12 মিনিট ধরে দাঁড়িয়ে হাততালি দিয়ে তাকে সম্মান জানিয়েছিল। অস্কারের ইতিহাসে সেই দীর্ঘতম অভিবাদন ছিল আসলে এক মহান শিল্পীর কাছে একটা জাতির ক্ষমা প্রার্থনা। আমেরিকা যে প্রতিভাকে একদিন অস্বীকার করেছিল, শেষ পর্যন্ত সেই প্রতিভার কাছেই মাথা নত করতে বাধ্য হয়েছিলেন তারা। 1977 সাল বড়দিনের দিন চ্যাপলিন যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখন বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে আসে। কিন্তু চ্যাপলিন কি সত্যিই মারা গেছেন? আজও যখন কোনো ক্লান্ত দুপুরে ইউটিউব বা টেলিভিশনের পর্দায় ট্রাম্পের সেই হাসির মতো হাঁটা আমরা দেখি, তখন সমস্ত দুঃখ ভুলে আমাদের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। জীবনের চরম সংকটে কিভাবে হাসি মুখে আগামীর স্বপ্ন দেখা যায়, তার চেয়ে বড় কোনো পাঠ চ্যাপলিন ছাড়া আর কেউ দিয়ে যেতে পারেননি। চ্যাপলিন ছিলেন অনন্য, কারণ তিনি জানতেন জীবনের বৈপরীত্যকে। তিনি জানতেন যে চোখে পানি নেই সে চোখে আলোও নেই। আজকের এই অস্থির অসহিষ্ণু পৃথিবীতে চ্যাপলিনের সেই দর্শন সবচেয়ে বেশি প্রয়োজন। তিনি শিখিয়ে গিয়েছিলেন একটা দিনও না হেসে থাকা মানে সেই দিনটি নষ্ট করা। তাই যতক্ষণ পৃথিবীতে শোষণ থাকবে, যতক্ষণ যন্ত্র সভ্যতা মানুষকে পিষে ফেলবে, ততক্ষণ পর্যন্ত সেই জরাজীর্ণ পোশাকের ভবঘুরিটি আমাদের কানে কানে বলে যাবে মানুষ মানুষের জন্য। হাসির মাধ্যমেই সম্ভব পৃথিবীর সকল কুশ্রিতাকে জয় করা।